একসময় ভারত ছিল বিশ্বের অন্যতম বড় অস্ত্র ক্রেতা, কিন্তু সেই দিন বদলে যাচ্ছে। এখন ভারত নিজেই হয়ে উঠছে এক শক্তিশালী নির্মাতা। চলুন এই অসাধারণ যাত্রার গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, একটা দেশ কিভাবে শূন্য থেকে নিজেদের সামরিক শক্তি গড়ে তোলে, মানে আমদানির ওপর নির্ভরতা কমিয়ে কিভাবে নিজেরাই সবকিছু তৈরি করতে শুরু করে? ভারতের ক্ষেত্রে এর উত্তরটা কিন্তু বেশ সোজাসাপটা। একটা বিশাল জাতীয় অভিযান। হ্যাঁ, সেই অভিযানের নামই হল মেক ইন ইন্ডিয়া। এই একটা উদ্যোগই কিন্তু ভারতের পুরো প্রতিরক্ষা শিল্পকে বদলে দিচ্ছে। দেশটা এখন ক্রেতার খোলস ছেড়ে এক শক্তিশালী নির্মাতার আসনে বসছে। এই যে এত বড় পরিবর্তনের কথা বলছি, তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হলো কর্ণাটকে তৈরি হওয়া নতুন হেলিকপ্টার কারখানা। এটা কিন্তু শুধু একটা কারখানা নয়, এটা ভারতের উচ্চাকাঙ্ক্ষার একটা প্রতীক। ভাবুন তো একবার, ভারতের টাটা আর ইউরোপের এয়ারবাসের মতো দুটো বিশাল কোম্পানি একসাথে কাজ করছে, আর তাদের এই যৌথ উদ্যোগেই তৈরি হচ্ছে দেশের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন। এটা শুধু একটা কারখানা নয়, এটা প্রতিরক্ষা শিল্পে বেসরকারি খাতের জন্য একটা নতুন দরজা খুলে দেওয়ার মতো ঘটনা। তো এই কারখানাটা গড়ে উঠছে কর্ণাটকের ভেমাগালে। এখানে টাটা আর এয়ারবাস একসাথে মিলে তৈরি করবে H125 সিরিজের হেলিকপ্টার। আর আশা করা যাচ্ছে ২০২৭ সালের শুরুতেই প্রথম হেলিকপ্টারটা এখান থেকে বেরিয়ে আসবে। আর এই হেলিকপ্টারটা কিন্তু কোনো সাধারণ হেলিকপ্টার নয়। এটা বিশ্বের একমাত্র হেলিকপ্টার যা কিনা মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলভাবে নেমেছে। ভাবা যায়? এই অবিশ্বাস্য ক্ষমতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হিমালয়ের মতো উঁচু আর দুর্গম এলাকায় দেশের সামরিক শক্তিকে এটা বহুগুণ বাড়িয়ে দেবে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই প্রজেক্টে নিয়ে দারুণ একটা কথা বলেছেন। তার মতে এটা দেশের মহাকাশ আর প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার যাত্রায় একটা যুগান্তকারী পদক্ষেপ। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা বাণিজ্যিক উদ্যোগ নয়, দেশের আত্মবিশ্বাসেরও একটা বড় প্রতীক। আসলে এই হেলিকপ্টার কারখানাটা কিন্তু একটা অনেক বড় পরিকল্পনার ছোট্ট একটা অংশ মাত্র। চলুন এবার সেই মূল চালিকা শক্তির দিকে তাকানো যাক, মানে মেক ইন ইন্ডিয়া মিশন, যা এই সবকিছুর পেছনে রয়েছে। এই পুরো মিশনের কেন্দ্রে রয়েছে একটা দর্শন, যাকে বলা হচ্ছে আত্মনির্ভরতা। এর সহজ মানে হল নিজেদের পায়ে দাঁড়ানো, কৌশলগতভাবে স্বাবলম্বী হওয়া। এই নীতির মূল লক্ষ্যই হল ভারতকে প্রতিরক্ষার সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে উৎপাদক দেশে পরিণত করা। এতে দেশের নিরাপত্তা আর অর্থনীতি দুটোই কিন্তু মজবুত হবে। কিন্তু মুখে তো অনেক কথাই বলা যায়। এই কৌশলটা কি সত্যিই কাজে দিচ্ছে? চলুন এবার কিছু সংখ্যা দেখা যাক। আর বলে রাখি, এই সংখ্যাগুলো কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। শুধু এই সংখ্যাটা দেখুন, ৩৪ গুণ। ভাবা যায়? ২০১৩-১৪ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫-এর মধ্যে ভারতের প্রতিরক্ষা রপ্তানি বেড়েছে পুরো ৩৪ গুণ। এটা একটা অবিশ্বাস্য লাভ, আর এটা পরিষ্কার দেখাচ্ছে যে বিশ্ববাজারে ভারত এখন কতটা শক্তিশালী হয়ে উঠছে। এখানে দুটো জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এক, ভারত শুধু নিজের প্রয়োজনের জন্যই বেশি করে জিনিস তৈরি করছে না, বরং বিশ্বের কাছেও আগের চেয়ে অনেক বেশি বিক্রি করছে। রপ্তানি আর দেশের ভেতরের উৎপাদন দুটোই একসাথে বাড়ছে। এটাই কিন্তু এই নীতির আসল সাফল্য। অবশ্যই এই বিশাল পরিবর্তনের পেছনে রয়েছে বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগ। দেখুন, ২০১৩-১৪ সালে প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা, আর এখন ২০২৫-২৬-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.৮১ লক্ষ কোটি টাকায়, মানে প্রায় 2.6 গুণ বৃদ্ধি। এই চার্টটা দেখুন, এটা নীতির বাস্তবায়নটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ২০২৪-২৫ সালে নতুন প্রতিরক্ষা চুক্তিগুলোর ৯২% দেওয়া হয়েছে দেশের ভেতরের শিল্পকে। তার মানে সরকার কিন্তু খুব সচেতনভাবে স্থানীয় কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। তবে এত বড় একটা লক্ষ্য পূরণের রাস্তাটা কিন্তু কখনোই গোলাপ বিছানো হয় না, তাই না? কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে, যেগুলোকে পাশ কাটানোর কোনো উপায় নেই। চলুন সেদিকেও একটু নজর দেয়া যাক। তো একদিকে রয়েছে সম্পূর্ণ আত্মনির্ভরতার একটা বিশাল স্বপ্ন, আর অন্যদিকে রয়েছে কিছু কঠিন বাস্তব সমস্যা। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রেখেই কিন্তু ভারতকে এগোতে হবে।
প্রথম চ্যালেঞ্জটা হলো এখনও অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হয়। দ্বিতীয়ত, দেশের ভেতরে সাধারণ মানুষের জন্য হেলিকপ্টারের বাজার এখনও খুব একটা বড় নয়। আর সবশেষে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মতো পুরনো আর প্রতিষ্ঠিত দেশীয় সংস্থাগুলোর সাথেও নতুনদের একটা কঠিন প্রতিযোগিতায় নামতে হচ্ছে। তো সব মিলিয়ে ভবিষ্যতের দিকে যদি তাকাই, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্যটা ঠিক কি, আর বিশ্বমঞ্চে এর প্রভাবটা ঠিক কতটা হতে পারে? লক্ষ্যগুলো কিন্তু বেশ বড়। এই দশকের শেষে মানে ২০২৯ সালের মধ্যে ভারত চাইছে তাদের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন ৩ লক্ষ কোটি টাকায় নিয়ে যেতে, আর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০,০০০ কোটি টাকা। এগুলো সত্যি খুব উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য সরকার কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ করছে। একদিকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোর বানিয়ে বড় শিল্প হাব তৈরি করা হচ্ছে, অন্যদিকে আইডেক্সের মতো প্রকল্পের মাধ্যমে নতুন নতুন স্টার্টআপদের টাকা আর সুযোগ দেওয়া হচ্ছে। আর সবকিছুর ওপরেই থাকছে দেশীয় সংস্থাকে অগ্রাধিকার দেওয়ার নীতিটা। এই ৩টি শক্তি মিলেই ভারতকে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই। ভারত যখন ধীরে ধীরে প্রতিরক্ষার সরঞ্জামের একজন বড় ক্রেতা থেকে একজন বড় বিক্রেতার ভূমিকায় চলে আসছে, তখন এটা বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য আর অস্ত্রের বাজারকে কিভাবে বদলে দেবে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।